আজকে আমরা রেনাল সিস্টেমে টিবিউলার রিঅ্যাবজর্পশন এবং সিক্রেশন এটা নিয়ে একটু জানব। তো রিঅ্যাবজর্পশন নিয়ে জানার আগে রিঅ্যাবজর্পশন জিনিসটা কি সেটা তো আমরা সবাই মোটামুটি জানি যে অ্যাবজর্পশন কথাটা মানে হচ্ছে শোষণ করা, মানে এক কথা হচ্ছে যে ব্লাডের মধ্যে কোনো কিছু চলে যাওয়া। তো এটার নাম রিঅ্যাবজর্পশন কেন, মানে পুনরায় শোষণ কেন? কারণ হচ্ছে প্রথমবার যা কিছু আমাদের বডিতে থাকে, খাবার দাবার যা কিছুই হোক না কেন, সেটা কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, এনিথিং, মিনারেলস, যেটাই হোক না কেন, ভিটামিন, সব কিছু প্রথমবারের মতো শোষিত বা অ্যাবজর্পশন হচ্ছে আমাদের গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্র্যাক্টে। তারপরে সেটা আবার হচ্ছে গিয়ে কিডনিতে যে টিবিউলসগুলি আছে, আমরা জানি যে কিডনির যে সেলগুলি থাকে সেগুলোকে বলা হয় নেফ্রন, এবং এই নেফ্রনের মধ্যে অনেক ধরনের টিবিউল থাকে, যেমন প্রক্সিমাল কনভলিউটেড টিবিউল, ডিস্টাল কনভলিউটেড টিবিউল, এরকম। তো সেই টিবিউলগুলো থেকে যখন আবার পরবর্তীতে ব্লাডের মধ্যে সেগুলো আবার শোষিত হয়, তখন সেটার নাম হয় রিঅ্যাবজর্পশন। এবং টিবিউল থেকে যেহেতু হচ্ছে, সেজন্য এটার নাম টিবিউলার রিঅ্যাবজর্পশন। তো এই যে যেই প্রসেসের মাধ্যমে এই রিঅ্যাবজর্পশনগুলি হতে পারে, সেখানে এগুলোর নামটা এখানে দেখানো হয়েছে যে এই রিঅ্যাবজর্পশনটা টিবিউল থেকে ব্লাডে সলিউটগুলো হচ্ছে অ্যাক্টিভলি যেতে পারে, মানে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের এগেনস্টে, অথবা হচ্ছে গিয়ে প্যাসিভ ডিফিউশনের মাধ্যমেও যেতে পারে। এখন প্রথমেই যদি আমাদেরকে টিবিউল থেকে ব্লাডে যেতে হয়, তাহলে আমাদের স্টেপ বাই স্টেপ যেতে হবে। প্রথমে হচ্ছে যে টিবিউলের যে লুমেন আছে, সেখান থেকে হচ্ছে ইন্টারস্টিশিয়াম, মানে টিবিউলগুলো তো অনেকগুলো সেল দিয়ে তৈরি, তো সেই সেলগুলোর মাঝখানে যে স্পেস আছে, সেই স্পেসটার নাম হচ্ছে ইন্টারস্টিশিয়াল স্পেস বা ইন্টারস্টিশিয়াম। তো প্রথমে হচ্ছে গিয়ে টিবিউল থেকে বা টিবিউলের লুমেন থেকে ইন্টারস্টিশিয়ামে যাবে, তারপরে আলটিমেটলি ইন্টারস্টিশিয়াম থেকে ব্লাড ভেসেলের ভিতরে বা ব্লাডের মধ্যে চলে যাবে। তারপরে হচ্ছে যে এই যে প্রসেসটা, এটা হচ্ছে গিয়ে দুভাবে হতে পারে, আমরা আগেই বলেছি। একটা হচ্ছে ট্রান্সসেলুলার রুট। ট্রান্সসেলুলার রুট মানে কি, মানে হচ্ছে সেল একদম সেল মেমব্রেন ক্রস করে যাবে, সেটাকে বলা হয় ট্রান্সসেলুলার। এটা যেটা আগে বললাম যে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের এগেনস্টে গেলে অ্যাক্টিভ, আর যদি অ্যালঙ্গে যায় তাহলে হচ্ছে প্যাসিভ বা ডিফিউশন। অথবা এটা সেলগুলোর মাঝখান দিয়েও চলে যেতে পারে, এটাকে বলা হয় প্যারাসেলুলার রুট, মানে সেলের পাশ দিয়ে চলে যাচ্ছে। এবং তারপরে যখন ইন্টারস্টিশিয়ামে চলে যাবে, সেখান থেকে পেরিটিবুলার ক্যাপিলারি বা ব্লাড ভেসেল যেগুলো, সেগুলোর মধ্যে যাওয়ার জন্য একটাই প্রসেস আছে, সেটা হচ্ছে গিয়ে আলট্রা ফিল্ট্রেশন অথবা বাল্ক ফ্লো। এবং এখানে সলিউট ছাড়া সলভেন্ট, যেটা আমাদের বডিতে একমাত্র সলভেন্ট হচ্ছে ওয়াটার, সেটা যেখানেই ট্রান্সপোর্ট হোক না কেন সবসময় একই প্রক্রিয়া ট্রান্সপোর্ট হবে, অর্থাৎ হচ্ছে গিয়ে অসমোসিস। অসমোসিস মানে কি, সিম্পলি যদি আমরা বলি, এখানে এটাও এক ধরনের ডিফিউশন। এখানে ডিফিউশনটা কার হচ্ছে? সলিউটের না হয়ে হচ্ছে গিয়ে সলভেন্টের হচ্ছে। সলভেন্টের যে ডিফিউশন বা ওয়াটারের যে ডিফিউশন, এটার নামই হচ্ছে অ্যাকচুয়ালি অসমোসিস। তো এখানে এই ছবিগুলো দেখানো হয়েছে, এই যে যেটা বললাম প্যারাসেলুলার রুট মানে হচ্ছে এটা হচ্ছে টিবিউলার লুমেন। লুমেন থেকে হচ্ছে প্রথমে সেলের মধ্যে সেলের মাঝখানে যে স্পেস আছে ইন্টারস্টিশিয়াম, সেখানে যাবে, এবং স্পেস থেকে তারপর হচ্ছে আলটিমেটলি সেটা পেরিটিবুলার ক্যাপিলারি ব্লাডের মধ্যে চলে যাবে। তো এই সেলের দুটো সেলের মাঝখান দিয়ে যদি যায়, মানে পাশ দিয়ে যায়, এটা হচ্ছে প্যারাসেলুলার রুট। আর যদি সেল মেমব্রেন ক্রস করে যায়, এটা হচ্ছে ট্রান্সসেলুলার রুট। তো এটা সে অ্যাক্টিভ ট্রান্সপোর্টের মাধ্যমে যেতে পারে, যেখানে হচ্ছে আমাদের টিপি লাগবে যদি প্রাইমারি হয়, সেকেন্ডারি হলে প্রাইমারি এনার্জি ইউজ করে সেটা হবে, অথবা হচ্ছে গিয়ে প্যাসিভ ডিফিউশনের মাধ্যমেও যেতে পারে। এবং ওয়াটার হচ্ছে গিয়ে সবসময় অসমোসিসের মাধ্যমে যাবে, এবং ইন্টারস্টিশিয়াম স্পেস থেকে তারপর ব্লাডের মধ্যে যাবে হচ্ছে বাল্ক ফ্লো বা আলট্রা ফিল্ট্রেশনের মাধ্যমে। এখন আমরা সলিডগুলোর নামগুলো একটু জেনে নিই। কিছু কিছু সলিড আছে যেগুলো অ্যাক্টিভলি হয় ট্রান্সপোর্ট, এবং এগুলো কমপ্লিটলি রিঅ্যাবজর্পশন হয়, অর্থাৎ গ্লোমেরুলার ক্যাপিলারি থেকে যতটুকু ফিল্টার হয়ে টিবিউলে আসে তার পুরোটাই হচ্ছে গিয়ে আবার ব্লাডে ফেরত চলে যায়, কোনো অংশই হচ্ছে গিয়ে ইউরিন দিয়ে বের হয়ে যায় না। যার কারণে এই সলিউটগুলো বা এই সাবস্টেন্সগুলো আমরা নর্মালি কখনো ইউরিনে পাওয়ার কথা না, যেমন গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, ভাইটামিনস, অ্যাসিড এবং প্রোটিন। এখানে কিছু সলিড আছে, এগুলোও অ্যাক্টিভলি রিঅ্যাবজর্পশন হয়, কিন্তু এগুলা কমপ্লিটলি রিঅ্যাবজর্পশন হয় না, অর্থাৎ কিছু অংশ ব্লাডে ফেরত যায় ফিল্টার হওয়ার পরে, এবং কিছু অংশ হচ্ছে এক্সক্রিশন হয় ইউরিনের মাধ্যমে। এগুলোর মধ্যে হচ্ছে কিছু মিনারেলস আছে, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি, এবং কিছু সলিড আছে যেগুলোর জন্য আমাদের অ্যাক্টিভ ট্রান্সপোর্টের প্রয়োজন নেই, এগুলো কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টে এলঙ্গেই হয়, এগুলো হচ্ছে প্যাসিভলি ট্রান্সপোর্ট হয়, যেমন ক্লোরাইড, ইউরিয়া,
এবং আগে যেটা বললাম যে ইন্টারস্টিশিয়াম থেকে ব্লাডে যাওয়ার জন্য একটাই উপায় আছে, সেটা হচ্ছে আলট্রাফিল্ট্রেশন বা বাল্ক ফ্লো। এখন আমরা এই যে কমপ্লিট রিঅ্যাবজর্পশন হয় এর মধ্যে একটা দেখেছিলাম গ্লুকোজ। তো এই গ্লুকোজ রিঅ্যাবজর্পশনের মেকানিজমটা আমরা একটু জানবো। তো গ্লুকোজের রিঅ্যাবজর্পশনটা মেইনলি প্রায় অনেকখানি হচ্ছে কি অ্যাকচুয়ালি প্রায় পুরাটাই বলা যায় প্রক্সিমাল কনভর্টেড টিবিউলে হয়ে যায়। তো এই গ্লুকোজ যেটা সেটা হচ্ছে গিয়ে আমরা আগেও দেখেছি যে এটা অ্যাক্টিভলি ট্রান্সপোর্ট হয়, এবং গ্লুকোজের যে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট সেটা হচ্ছে গিয়ে সেকেন্ডারি অ্যাক্টিভ কো ট্রান্সপোর্ট। আমার মনে হয় যে আমরা এখানে এই কথা না বলে আমরা যদি ছবি থেকে দেখে নিই আমাদের জন্য বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে গিয়ে একটা প্রক্সিমাল কনভর্টেড টিবিউলের একটা সেল, এবং এটা হচ্ছে গিয়ে এই টিবিউলের লুমেনটা, এবং এটা হচ্ছে গিয়ে ইন্টারস্টিশিয়াল ফ্লুইড বা ইন্টারস্টিশিয়াম। তো আমাদের যেহেতু রিঅ্যাবজর্পশন করতে হবে, আমাদের আইডিয়াটা হচ্ছে গ্লুকোজকে আমার এখান থেকে অর্থাৎ টিবিউলের লুমেন থেকে আলটিমেটলি ইন্টারস্টিশিয়াল ফ্লুইড পর্যন্ত নিয়ে যেতে হবে। তো আমরা আগেই বলেছি গ্লুকোজ অ্যাক্টিভলি ট্রান্সপোর্ট হইতে হবে। কেন অ্যাক্টিভলি ট্রান্সপোর্ট হইতে হবে? কারণ হচ্ছে গিয়ে এই যে টিবিউলার সেল, যেটা প্রক্সিমাল কনভর্টেড টিবিউলার যে সেল, সেই সেলের ভেতরে অলরেডি গ্লুকোজের কনসেন্ট্রেশন বাইরের যে এক্সট্রাসেলুলার ফ্লুইড বা লুমেন সেটার থেকে বেশি থাকে। তারপরেও আমাকে হচ্ছে গ্লুকোজকে কম থেকে বেশির দিকে নিতে হবে। যদি বেশি থেকে কমের দিকে নিতে চাইতাম তাহলে আমার অ্যাক্টিভ ট্রান্সপোর্টের প্রয়োজন ছিল না, এটা কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের অ্যালঙ্গে এমনিতেই হইতো। কিন্তু যেহেতু আমি কম থেকে বেশির দিকে নিয়ে যেতে চাচ্ছি, অর্থাৎ এগেনস্টে নিয়ে যেতে চাচ্ছি, এই জন্য আমার এখানে অ্যাক্টিভ ট্রান্সপোর্টের প্রয়োজন। এবং এখানে আমাদের যে অ্যাক্টিভ ট্রান্সপোর্টটা হবে সেটা হচ্ছে একটা সেকেন্ডারি অ্যাক্টিভ কো ট্রান্সপোর্টের উদাহরণ। আমরা এটা জেনারেল ফিজিওলজিতে পড়েছি যে সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টের জন্য যে এনার্জিটা প্রয়োজন সেটা আসে একটা প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট থেকে, এই জন্যই এটার নাম সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। এবং সেইখানে হচ্ছে সেটা কো ট্রান্সপোর্ট হতে পারে, কাউন্টার ট্রান্সপোর্টও হতে পারে। যদি দুটো সাবস্টেন্স একই দিকে ট্রান্সপোর্ট হয় তাহলে সেটা হচ্ছে কো ট্রান্সপোর্ট, অপোজিটে হলে সেটা হবে কাউন্টার ট্রান্সপোর্ট। তো এই ক্ষেত্রে আমাদের যে গ্লুকোজের ট্রান্সপোর্টটা সেটার জন্য এনার্জিটা কোত্থেকে আসতেছে আমরা একটু খেয়াল করি যে ব্লাডের দিকে বা ইন্টারস্টিশিয়ামের দিকে টিবিউলার সেলের যে মেমব্রেনের যে অংশটা থাকে এটাকে বলা হয় বেসাল মেমব্রেন বা বেসোল্যাটেরাল মেমব্রেন। এবং এই মেমব্রেনের যে এই অংশটায় আমরা দেখতে পাচ্ছি এখানে একটা প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টের যে পাম্প বা সোডিয়াম পটাশিয়াম পাম্প, এটা হচ্ছে এখানে কাজ করছে। এই পাম্পের মাধ্যমে কি হচ্ছে, আমার টিবিউলার সেল থেকে বাইরে কন্টিনিউয়াসলি 3টা করে সোডিয়াম বের হয়ে যাচ্ছে এবং 2টা পটাশিয়াম ঢুকছে। তার মানে আমার সেলের ভিতরে একটা নেট সোডিয়ামের ডেফিসিয়েন্সি হচ্ছে, আমার সোডিয়াম আয়নের একটা ঘাটতি কিন্তু থেকে যাচ্ছে, যার কারণে সোডিয়ামের সবসময় টেন্ডেন্সি থাকবে কি বাইরে থেকে ভিতরে আসা, কারণ যেহেতু হচ্ছে ভিতরে তার কনসেন্ট্রেশনটা কম বাইরের তুলনায়। তো সোডিয়াম যখন বাইরে থেকে ভিতরে আসবে এটা তার ক্ষেত্রে এখানে কী ধরনের ট্রান্সপোর্ট হচ্ছে, এখানে সেটা ডিফিউশন হচ্ছে, কারণ হচ্ছে গিয়ে সে বেশি থেকে কমের দিকে আসছে, প্যাসিভ ট্রান্সপোর্ট ডিফিউশন। কিন্তু এই ডিফিউশনটা হচ্ছে একটা ফ্যাসিলিটেটেড ডিফিউশন, কারণ এখানে একটা ক্যারিয়ার প্রোটিন আছে। এই ক্যারিয়ার প্রোটিনের নাম হচ্ছে সোডিয়াম গ্লুকোজ কো ট্রান্সপোর্টার। যেহেতু ক্যারিয়ার প্রোটিন আছে সেই জন্য এখানে সোডিয়ামের ফ্যাসিলিটেটেড ডিফিউশন হচ্ছে, নর্মাল ডিফিউশন না। এবং যখন সোডিয়াম বাইরে থেকে ভিতরে আসছে তখন সে গ্লুকোজকেও সাথে করে ভিতরে নিয়ে ঢুকাচ্ছে, ভিতরে নিয়ে আসছে। এবং গ্লুকোজের ক্ষেত্রে এখানে কিন্তু এটা অ্যাক্টিভ ট্রান্সপোর্ট হচ্ছে, কারণ সোডিয়াম যদিও বাইরে বেশি ভিতরে কম, গ্লুকোজের ক্ষেত্রে কিন্তু উল্টা, গ্লুকোজ হচ্ছে গিয়ে বাইরে কম ভিতরে বেশি। তো সেই গ্লুকোজটা হচ্ছে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের এগেইনস্টে আসছে। তো সেই জন্য এটাই হচ্ছে গিয়ে আমাদের সোডিয়াম গ্লুকোজ কো ট্রান্সপোর্টের একটা উদাহরণ। এবং এই যে SGLT2 এখানে আলাদা করে দেখানো হয়নি, কিন্তু এই যে SGLT2 মানে সোডিয়াম গ্লুকোজ কো ট্রান্সপোর্টের যেটা, এটা হচ্ছে আর্লি পার্ট আর ডিস্টাল পার্টে দুটো থাকে। যেমন আর্লি পার্টে যে ক্যারিয়ার প্রোটিনটা থাকে এটার নাম হচ্ছে গিয়ে SGLT2, এবং ডিস্টাল পার্টে যেটা থাকে সেটার নাম হচ্ছে SGLT1। তো এই আমাদের গ্লুকোজ এসে ভিতরে ঢুকে গেল, এখন ঢোকার পরে আমাকে এটা সেল থেকে ইন্টারস্টিশিয়ামে নিয়ে যেতে হবে। তো গ্লুকোজকে সেল থেকে যদি আমি ইন্টারস্টিশিয়ামে নিয়ে যেতে চাই সেখানেও আমার একটা ক্যারিয়ার প্রোটিন লাগবে। সেখানে আমার কোন ক্যারিয়ার প্রোটিন লাগছে, গ্লুট, ঠিক আছে, গ্লুকোজ ট্রান্সপোর্টার। তো এই ক্যারিয়ার প্রোটিনটাও হচ্ছে আর্লি পার্ট আর ডিস্টাল পার্টে, এটা দু ধরনের নাম। আর্লি পার্টে এটার নাম হচ্ছে গ্লুট2, এবং ডিস্টাল পার্টে এটার নাম হচ্ছে গ্লুট1 বা লেট পার্ট যেটা আর কি গ্লুট1। তো এই যে গ্লুকোজটা হচ্ছে কি এখন তোমার ক্যারিয়ার প্রোটিন দিয়ে বেসোল্যাটেরাল মেমব্রেন ক্রস করে সেলের ভিতর থেকে বাইরে যাচ্ছে, এখানে কিন্তু গ্লুকোজের কি হচ্ছে, এখানে কিন্তু গ্লুকোজের ফ্যাসিলিটেটেড ডিফিউশন হচ্ছে,
ওকে, কারণ হচ্ছে কি এখানে গ্লুকোজ সেলের ভিতরেই বেশি, বাইরে মানে ইন্টারস্টিশিয়াল ফ্লুইডে কম, তাই বেশি থেকে কমের দিকে যাচ্ছে। অতএব এই ক্ষেত্রে গ্লুকোজের বেসোল্যাটেরাল মেমব্রেনে গ্লুকোজের একটা ফেসিলিটেটেড ডিফিউশন হচ্ছে। তাহলে হচ্ছে গিয়ে মোটামুটি এই গ্লুকোজের রিঅ্যাবজর্পশনের যে মেকানিজম। এবং এইখানে আমরা এখানে আর আসে নাই স্লাইডে, কিন্তু আমরা যদি চাই যে আমাদের আরেকটা জিনিস আমরা দেখেছিলাম সলিউট, যেটা কমপ্লিটলি রিঅ্যাবজর্পশন হয় অ্যামাইনো অ্যাসিড। তো অ্যামাইনো অ্যাসিডের রিঅ্যাবজর্পশনের মেকানিজমটা অ্যাকচুয়ালি সেম। অ্যামাইনো অ্যাসিডও হচ্ছে সোডিয়ামের সাথে ট্রান্সপোর্টের মাধ্যমে হচ্ছে গিয়ে সেলের ভিতরে ঢুকে। এইটার জন্য এনার্জি সোডিয়াম পটাশিয়াম পাম্পের মাধ্যমে জেনারেট হয়, যার কারণে সোডিয়াম ভিতরে কম থাকায় সে বাইরে থেকে ভিতরে আসতে চায়, এবং যখন সে বাইরে থেকে ভিতরে আসে তখন সে অ্যামাইনো অ্যাসিডকেও সাথে করে নিয়ে আসে, যেই অ্যামাইনো অ্যাসিডের কনসেন্ট্রেশন সেলের ভিতরে বেশি বাইরে কম। অর্থাৎ সোডিয়ামের এখানে হচ্ছে গিয়ে ফ্যাসিলিটেটেড ডিফিউশন হয়, আর অ্যামাইনো অ্যাসিডের হচ্ছে গিয়ে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট হয়। তো তারপরে হচ্ছে গিয়ে অ্যামাইনো অ্যাসিড বেসোল্যাটেরাল মেমব্রেন ক্রস করে হচ্ছে গিয়ে আরেকটা ক্যারিয়ার প্রোটিন এখানে থাকে, এটা দেখানো হয় না, তো এটা দিয়ে ইন্টারস্টিশিয়াল স্পেসে চলে যায়। এটা হচ্ছে কি যদি কখনো কেউ জানতে চায় আর কি যে অ্যামাইনো অ্যাসিডের ট্রান্সপোর্ট কীভাবে হয় সেটার জন্য। এখন আমরা চলে আসি যে সোডিয়াম রিঅ্যাবজর্পশনে কিছু প্রসেস আছে। সোডিয়ামটা কিভাবে আমাদের অ্যানাল টিউবুল থেকে ব্লাডের মধ্যে রিঅ্যাবজর্পশন হচ্ছে, এটা হচ্ছে গিয়ে এক একটা টিউবুলে নেফ্রনে এক একটা টিউবুলে এক এক মেকানিজমের মাধ্যমে এটা হচ্ছে গিয়ে রিঅ্যাবজর্পশন হয়। যেমন প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলের ক্ষেত্রে আমরা অলরেডি একটা দেখে ফেলেছি। একটা হচ্ছে গিয়ে সোডিয়ামের যে সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টের মাধ্যমে সোডিয়াম রিঅ্যাবজর্পশন হতে পারে, যেখানে এনার্জিটা আসবে হচ্ছে প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট থেকে, যেটা আমরা অলরেডি ডিসকাস করে ফেলেছি, গ্লুকোজ এবং অ্যামাইনো অ্যাসিডের সাথে করে নিয়ে ঢুকে। তো এটা হচ্ছে কি এটা হচ্ছে ট্রান্সপোর্টের এক্সাম্পল। আবার প্রক্সিমাল কনভার্টেড টিউবুলে সোডিয়ামের কিন্তু কাউন্টার ট্রান্সপোর্টও হতে পারে, এটা হচ্ছে কি হাইড্রোজেন আয়নের সাথে হয়। এখানেও মূল যে শক্তিটা আসছে এই সেকেন্ডারি অ্যাক্টিভ কাউন্টার ট্রান্সপোর্টের জন্য, এটা হচ্ছে গিয়ে সোডিয়াম পটাশিয়াম পাম্প থেকে আসছে, যেটা বেসোল্যাটেরাল মেমব্রেনে কাজ করছে, যার কারণে হচ্ছে 3টা সোডিয়াম বাইরে চলে যাচ্ছে, এবং সেলের ভিতরে একটা সোডিয়ামের ডেফিসিয়েন্সি থাকে, যার কারণে সোডিয়ামের টেন্ডেন্সি থাকে বাইরে থেকে ভিতরে আসা, জাস্ট আগেরটার মতোই। এখানে পার্থক্যটা হচ্ছে কি সে যখন সোডিয়াম যখন ভিতরে ঢুকে তখন হাইড্রোজেন আয়ন হচ্ছে গিয়ে একটা ভিতর থেকে বাইরে চলে যায়। সো এটাও একটা অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, কিন্তু এখানে যেহেতু সলিউটগুলোর ডিরেকশন উল্টো, সেজন্য এটা হচ্ছে গিয়ে সেকেন্ডারি অ্যাক্টিভ কাউন্টার ট্রান্সপোর্টের এক্সাম্পল। এটার মাধ্যমে সোডিয়াম প্রক্সিমাল কনভার্টেড টিউবুলে রিঅ্যাবজর্পশন হতে পারে। এখন আমরা আসি যে থিক অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলি। এখানে হচ্ছে গিয়ে কিভাবে, সরি এখানে হচ্ছে গিয়ে একটা বানান ভুল হয়েছে। আচ্ছা, এটা এখন আবার ঠিক করতে গেলে একটু অসুবিধা। তো এটা হচ্ছে গিয়ে ছবিটা বেশি এখানে চলে এসেছে, এই জন্য এইচটা বোঝা যাচ্ছে না। তো থিক অ্যাসেন্ডিং লিম্ব অফ হেনলিতে কীভাবে হচ্ছে সোডিয়ামের রিঅ্যাবজর্পশন হয়, এখানে হচ্ছে গিয়ে সোডিয়ামের কাউন্টার ট্রান্সপোর্টও হতে পারে, সোডিয়াম হাইড্রোজেন কাউন্টার ট্রান্সপোর্ট হতে পারে, যেখানে সোডিয়াম একটা ভিতরে ঢুকবে এবং হাইড্রোজেন আয়ন একটা বাইরে চলে যাবে। অথবা এখানে হচ্ছে গিয়ে সোডিয়াম পটাশিয়াম 2 ক্লোরাইড ট্রান্সপোর্টার হতে পারে। নর্মালি আমরা তখন পর্যন্ত দেখেছিলাম সোডিয়াম গ্লুকোজ ট্রান্সপোর্টার অথবা সোডিয়াম অ্যামাইনো অ্যাসিড ট্রান্সপোর্টার, যেখানে সোডিয়ামের সাথে আরও একটা সলিউট ভিতরে ঢুকছে। কিন্তু এটা যে সবসময় একটা সলিউটই ঢুকতে হবে এমন কোনো কথা নেই, 2-3টা সলিউটও ভিতরে ঢুকতে পারে। সো এখানে হচ্ছে যে ট্রান্সপোর্টার, এখানে হচ্ছে সোডিয়াম পটাশিয়াম 2 ক্লোরাইড ট্রান্সপোর্টার। অর্থাৎ হচ্ছে কি ওই আগের কাহিনী, সোডিয়াম পটাশিয়াম পাম্পের কারণে হচ্ছে গিয়ে সেলের ভিতরে একটা সোডিয়ামের ডেফিসিয়েন্সি আছে, এবং যার কারণে সোডিয়ামের টেন্ডেন্সি থাকে বাইরে থেকে ভিতরে ঢোকা। সো বাইরে থেকে ভিতরে ঢোকার সময় সে 2টো ক্লোরাইড আয়ন এবং একটা পটাশিয়াম আয়নকেও ভিতরে এনে ঢুকায়, যেই দুইটার কনসেন্ট্রেশন কিন্তু সেলের ভিতরে বেশি বাইরে কম। অর্থাৎ ক্লোরাইড আর পটাশিয়ামের এখানে হচ্ছে গিয়ে কী ধরনের ট্রান্সপোর্ট হচ্ছে, ট্রান্সপোর্ট হচ্ছে সোডিয়ামের সাথে। আর কাউন্টার ট্রান্সপোর্টের ক্ষেত্রে কি হচ্ছে, কাউন্টার ট্রান্সপোর্টের ক্ষেত্রে সোডিয়াম ভিতরে থেকে বাইরে আসার টেন্ডেন্সি থাকে, তো বাইরে থেকে ভিতরে আসার টেন্ডেন্সি থাকে, কারণ ভিতরে তার কনসেন্ট্রেশন কম, এবং সে যখন বাইরে থেকে ভিতরে আসে একটা হাইড্রোজেন আয়নকে সে ভিতর থেকে বাইরে নিয়ে আসে। হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন কিন্তু ভিতরে কম বাইরে বেশি, এই জন্য হাইড্রোজেনের যে ট্রান্সপোর্টটা এটা অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, কারণ হচ্ছে কি হাইড্রোজেন কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের এগেনস্টে যাচ্ছে। তো যেহেতু এটা ডিরেকশন উল্টো, এই জন্য এটা হচ্ছে কাউন্টার ট্রান্সপোর্ট।
তো এখানে একটা ক্লিনিক্যাল ফিজিওলজিও কোরিলেট করা হয়েছে। যেমন আমরা হচ্ছে গিয়ে অনেক সময় অনেক পেশেন্ট যাদের ইডিমা হয়, ইডিমা মানে হচ্ছে ইন্টারস্টিশিয়াল স্পেসের মধ্যে যদি কোনো কারণে ফ্লুইড অ্যাকুমুলেশন হয়ে যায় তাহলে শরীর ফুলে যায়, এটাকে বলা হয় ইডিমা। এটা বিভিন্ন কারণে হতে পারে। তো যে কারণেই হোক না কেন আমাদের আইডিয়াটা থাকবে যে যেহেতু শরীরের ভিতরে পানি জমে গেছে তাহলে হচ্ছে গিয়ে শরীরের ভিতর থেকে এই অতিরিক্ত পানিটা বের করে দেয়, এবং অতিরিক্ত পানি শরীর থেকে বের করে দেওয়ার জন্য সবচেয়ে সুইটেবল উপায় হচ্ছে এই পানিটাকে ইউরিনের সাথে বের করে দেওয়া, অর্থাৎ ইউরিনের এক্সেসিভ অ্যামাউন্ট অফ ইউরিন এক্সক্রিশন, যেটাকে আমরা ডাইউরেসিস বলি। তো আমরা এখানে আর্টিফিশিয়ালি ডাইউরেসিস করাবো, এবং যে ড্রাগসগুলো দিয়ে এই ডাইউরেসিস করানো হয় সেগুলোকে বলা হয় ডাইইউরেটিক্স, এবং এক একটা ডাইউরেটিক্স এক এক মেকানিজমে কাজ করে। তো এখানে দেখানো হয়েছে লুপ ডাইউরেটিক্স, যেগুলো সবচেয়ে কমনলি ইউজ করা হয় সেটা হচ্ছে লুপ ডাইউরেটিক্স। এগুলো কিভাবে কোন মেকানিজমে কাজ করে, এগুলোর নাম হচ্ছে লুপ ডাইউরেটিক্স এই জন্যই বলে কারণ এগুলো হচ্ছে এই থিক অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলিতে সোডিয়ামের যে রিঅ্যাবজর্পশন সেটাকে তারা হ্যাম্পার করে। কিভাবে হ্যাম্পার করে, তারা হচ্ছে গিয়ে এই যে সোডিয়াম পটাশিয়াম টু ক্লোরাইড কো ট্রান্সপোর্টার, এটাকে মাইনাস চিহ্ন দিয়ে বোঝানো হচ্ছে এটাকে তারা ইনহিবিট করে, অর্থাৎ এটাকে তারা কাজ করতে দেয় না, যার কারণে এই সোডিয়ামের রিঅ্যাবজর্পশনটা তখন হতে পারে না, এবং এই যে সোডিয়াম যেটা ভিতরে ঢুকতে পারলো না, এই পাম্প যদি কাজ করে তাহলে কি হয়, সোডিয়াম ভিতরে ঢুকে যায়। কিন্তু এটাকেই যদি আমি ইনহিবিট করে দিই তাহলে কি হবে, সোডিয়াম আর ভিতরে ঢুকতে পারবে না, এটা টিউবুলার লুমেনের মধ্যে থেকে যাবে, এবং টিউবুলার লুমেনের মধ্যে যদি থেকে যাবে তাহলে তখন কি হবে, সোডিয়ামের পরিমাণ টিউবুলার লুমেনে বেশি থাকার কারণে সোডিয়াম পানিকেও এখানে ধরে রাখবে, তার মাধ্যমে সোডিয়াম বের হবে, সাথে এক্সেসিভ পরিমাণে ওয়াটারও বের হবে, অর্থাৎ এখানে একটা ডাইউরেসিস হবে। তো এই লুপ ডাইউরেটিসের মেকানিজম অফ অ্যাকশনটা এখানে দেখানো হয়েছে। যেমন এটার মধ্যে ফ্লুসামাইড সবচেয়ে কমনলি ইউজ করা হয়, এছাড়া হচ্ছে গিয়ে আরও আছে। এবং যেহেতু এই লুপ ডায়ারেটিক্সগুলো সোডিয়াম পটাশিয়াম টু ক্লোরাইড কো ট্রান্সপোর্টার এই পাম্পটাকে হ্যাম্পার করার মাধ্যমে কাজ করে, অর্থাৎ এই পাম্পটাকে তারা কাজ করতে দেয় না, যার কারণে দেখা যায় পানি যতটুকু বের হয় তার সাথে সাথে সোডিয়াম ক্লোরাইড এবং পটাশিয়ামও কিন্তু বের হয়। এই জন্য এই ডায়ারেটিক্সগুলার এই ওষুধগুলার একটা অ্যাডভার্স এফেক্ট বা সাইড এফেক্ট হচ্ছে যে এগুলো ইলেকট্রোলাইট ইমব্যালেন্স করে, মানে বডি থেকে হচ্ছে গিয়ে ওয়াটার যেরকম বেরিয়ে যাচ্ছে সাথে সাথে সোডিয়ামও কমে যায়, যেটাকে বলা হয় হাইপোনেট্রেমিয়া, তারপরে ক্লোরাইডও বের হয়ে যায় এই জন্য হাইপোক্লোরেমিয়া, এবং পটাশিয়ামও বের হয়ে যায় যেটাকে বলা হয় হাইপোক্যালেমিয়া। সো এই জিনিসগুলো হচ্ছে এই লুপ ডায়ারেটিক্সের একটা কমন অ্যাডভার্স এফেক্ট। এখন আমরা আসি যে আর্লি পার্ট অফ ডিস্টাল টিউবুলে সোডিয়াম কীভাবে রিঅ্যাবজর্পশন হয়। সো এখানে আমরা দেখতে পাচ্ছি সোডিয়াম ক ট্রান্সপোর্টের মাধ্যমে রিঅ্যাবজর্পশন হয়। এখানে এই ক ট্রান্সপোর্টটা কার সাথে হচ্ছে, ক্লোরাইডের সাথে। সো এই আগের মেকানিজম সোডিয়াম পটাশিয়াম পাম্প বেসাল ল্যাটারাল পার্টে কাজ করছে, যার কারণে সোডিয়ামের পরিমাণ সেলের ভিতরে কম বাইরে বেশি, যার কারণে সোডিয়াম বাইরে থেকে ভিতরে আসতে যাচ্ছে, এবং সে যখন ভিতরে আসে সাথে করে একটা ক্লোরাইড আয়নকেও নিয়ে চলে আসে। তো এইখানে এই যে পাম্পটা, এটার উপরে আরেক ধরনের ডায়াবেটিক্স কাজ করে যাদের নাম হচ্ছে থায়াজাইড ডায়াবেটিক্স। এরা হচ্ছে গিয়ে এই পাম্পটাকে ইনহিবিট করে। পাম্পটাকে ইনহিবিট করলে কি হবে, সোডিয়ামটা আর ভিতরে ঢুকতে পারবে না এবং ক্লোরাইডও ভিতরে ঢুকতে পারবে না, যার কারণে টিউবুলার লুমেনের মধ্যে এগুলো জমা হয়ে থাকবে। তো এরা যদি জমা হয়ে থাকে তাহলে পানিও এখানে জমা হয়ে থাকবে, কারণ আমরা আগেই পড়েছি কি ওয়াটার সবসময় কোন দিক থেকে কোন দিকে মুভমেন্ট করবে, ওয়াটার মুভমেন্ট করার একটাই প্রসেস আছে, সেটা হচ্ছে অসমোসিস। অসমোসিস মানে কি সলিউটের কম কনসেন্ট্রেশন থেকে বেশি কনসেন্ট্রেশনের দিকে মুভ করা। সো যেদিকে সলিউটের কনসেন্ট্রেশন বেশি থাকবে পানি ওই দিকেই থেকে যাবে। তো নর্মালি হচ্ছে গিয়ে পানি আমাদের রিঅ্যাবজর্পশন হয় কেন ইন্টারস্টিশিয়ামে, কারণ হচ্ছে গিয়ে এই যে সলিউটগুলো ভিতরে ঢুকে যায়, যার কারণে হচ্ছে ইন্টারস্টিশিয়ামের যে অসমোলাইটি সেটা লুমেনের অসমোলাইটি থেকে বেশি হয়, বা এইদিকে সলিউটের কনসেন্ট্রেশনটা লুমেনের থেকে বেশি হয়, এই জন্য হচ্ছে ওয়াটারও ওইদিকে অসমোসিসের মাধ্যমে যায়। কিন্তু এখন যদি আমি ডায়ারেটিক্স দিয়ে এই সোডিয়ামটাকে ব্লক করে দিতে পারি এই লুমেনের মধ্যেই, তাহলে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড এগুলো সব হচ্ছে লুমেনের মধ্যে আটকে বসে থাকবে, যার কারণে লুমেনের অসমোলাইটি ইন্টারস্টিশিয়ামের অসমোলাইটির চাইতে বেশি হয়ে যাবে, যার কারণে পানিও হচ্ছে গিয়ে তোমার আর
অসমোসিসের মাধ্যমে এদিকে যেতে পারবে না, পানিও হচ্ছে গিয়ে তোমার লুমেনের মধ্যে থেকে যাবে। সো এখানে হচ্ছে গিয়ে এক ধরনের অসমোটিক ডায়োরেসিস হবে, এবং যেহেতু এখানে পানির সাথে সাথে তোমার সলিউটগুলোও লস হবে, সোডিয়াম ক্লোরাইড। সো এই থায়াজাইড ডায়োরেটিক্সেরও একটা অ্যাডভার্স এফেক্ট হচ্ছে গিয়ে সোডিয়াম কমায় দেয়, মানে হাইপোনেট্রেমিয়া করে, ক্লোরাইডের কনসেন্ট্রেশনও কমায় দেয়, কারণ এগুলো ইউরিনের মাধ্যমে লস হয়ে যাচ্ছে, হাইপোক্লোরেমিয়া করে। কিন্তু যেহেতু এইখানে এই ট্রান্সপোর্ট যেটা বা ক্যারিয়ার প্রোটিন যেটা, এখানের মধ্যে কোনো পটাশিয়াম নেই, যেটা আমরা থিক অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনরিতে দেখেছিলাম পটাশিয়াম ছিল। যেহেতু এখানে পটাশিয়ামের ট্রান্সপোর্টকে সে হ্যাম্পার করছে না, কারণ এই ক্যারিয়ার প্রোটিনটাই হচ্ছে সোডিয়াম ক্লোরাইড কো ট্রান্সপোর্টার, তাই থায়াজাইড ডায়োরেটিক্সের অ্যাডভার্স এফেক্টটা কিন্তু হাইপোক্যালেমিয়া বললে হবে না, কারণ এখানে পটাশিয়ামের কোনো লস তারা করছে না। আরেকটা আসি যে আমরা লেট পার্ট অফ ডিস্টাল টিউবুল এবং কালেক্টিং টিউবুল, এখানে সোডিয়াম কীভাবে রিঅ্যাবজর্পশন হচ্ছে। এখানে সোডিয়াম রিঅ্যাবজর্পশন হচ্ছে গিয়ে কাউন্টার ট্রান্সপোর্টের মাধ্যমে। এখানে হচ্ছে বেসোলেটার পার্টে সোডিয়াম পটাশিয়াম পাম্প কাজ করে, এবং হচ্ছে গিয়ে সোডিয়ামের একটা ঘাটতি থাকে সেলের ভিতরে, যার কারণে সোডিয়াম বাইরে থেকে ভিতরে আসতে চায়। সে যখন বাইরে থেকে ভিতরে আসতে চায় তখন হচ্ছে গিয়ে পটাশিয়াম একটা ভিতর থেকে বাইরে চলে যায়। তো এইখানে হচ্ছে গিয়ে যে কিছু ডায়াবেটিস কাজ করে, এগুলোর নাম হচ্ছে অ্যালডোস্টেরন অ্যান্টাগনিস্ট টাইপের ডায়াবেটিস, যেমন স্পাইরোনোলেক্টন, অ্যাপিলেরন, এগুলো এখানে কাজ করে। তো এরা কী করে, এখানে হচ্ছে এই সোডিয়াম পটাশিয়াম কাউন্টার ট্রান্সপোর্টারটাকে তারা ব্লক করে দেয়, যার কারণে হচ্ছে গিয়ে সোডিয়াম ভিতর থেকে বাইরে থেকে ভিতরে আর ঢুকতে পারে না। এবং যেটা আগের কাহিনী, সেটা হচ্ছে গিয়ে যে সোডিয়ামের পরিমাণ লুমেনে বেশি, তাই পানিও এখানে আটকে থাকবে, যার কারণে হচ্ছে প্রচুর পরিমাণে পানি ইউরিন দিয়ে বের হয়ে যাবে, সাথে করে সোডিয়ামও বের হয়ে যাবে। কিন্তু এখানে আরেকটা জিনিস আমরা একটু খেয়াল করতে হবে, যে এখানে কিন্তু সোডিয়াম পটাশিয়াম কো ট্রান্সপোর্টার না, কিন্তু সোডিয়াম পটাশিয়াম কাউন্টার ট্রান্সপোর্টার, যার কারণে হচ্ছে সোডিয়াম যখন ভিতরে ঢুকতে পারবে না, পটাশিয়ামও তখন ভিতর থেকে বাইরে আসতে পারবে না, কারণ এই ট্রান্সপোর্টারের কাজই ছিল সোডিয়ামকে বাইরে থেকে ভিতরে ঢুকানো, সাথে করে পটাশিয়ামকে ভিতর থেকে বাইরে বের করে দেয়। যেহেতু এখন আমি এটাকে ব্লক করে দিচ্ছি, সোডিয়াম আর ভিতরে ঢুকতে পারছে না, পটাশিয়ামও বাইরে বের হতে পারবে না। তাই এইসব ডায়াবেটিসের অ্যাডভার্স এফেক্ট কী হবে, যেহেতু পটাশিয়াম সেলের ভিতর থেকে লুমেনে যেতে পারছে না মানে কি, ইউরিন দিয়ে বের হতে পারছে না, মানে পটাশিয়ামের সিক্রেশনটা এখানে কম হচ্ছে, টিবিউলার সিক্রেশন অফ পটাশিয়ামটা কমে যাচ্ছে, যার কারণে পটাশিয়াম সেলের মধ্যেই থেকে যাবে, মানে ব্লাডের মধ্যে পটাশিয়ামের কনসেন্ট্রেশন বেড়ে যাবে। এটাকে বলা হয় হাইপার ক্যালেমিয়া। পটাশিয়াম কমে গেলে আমরা বলি হাইপোক্যালেমিয়া, বেড়ে গেলে আমরা বলি হাইপার ক্যালেমিয়া। সো এই যে অ্যালডোস্টেরন অ্যান্টাগনিস্ট যে ডায়াবেটিক্স, এগুলো অ্যাডভার্স এফেক্ট হচ্ছে উল্টা, এরা হচ্ছে গিয়ে হাইপোনেট্রেমিয়া তো করেই, সাথে করে হচ্ছে গিয়ে তারা হাইপার ক্যালেমিয়া করে, ঠিক আছে। তো এই জন্য দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রেই কোনো পেশেন্টকে ডায়াবেটিস দেওয়ার সময় একটা কাজ করা যায়, যে লুপ ডায়াবেটিক্স যেগুলো হচ্ছে নর্মালি হাইপোক্যালেমিয়া করে, সেগুলোর সাথে একটা অ্যালডোস্টেরন অ্যান্টাগনিস্টও দিয়ে দেওয়া হয়, যাতে করে ওইটা হাইপোক্যালেমিয়া করবে আর এইটা হাইপারক্যালেমিয়া করবে, তাহলে একটার এফেক্টকে কাউন্টার ব্যালেন্স করে পটাশিয়ামের কনসেন্ট্রেশন ব্লাডে মোটামুটি কনস্ট্যান্ট থাকে। এছাড়াও এই জায়গাটাতে সোডিয়াম চ্যানেল ব্লকারও কাজ করতে পারে। সোডিয়াম চ্যানেল ব্লকারগুলো বিভিন্ন ধরনের এরিথমিয়া, যে হার্টবিটের যে অ্যাবনর্মালিটি, রিদম যদি নষ্ট হয়ে যায়, এটাকে আমরা বলি এরিথমিয়া, এইগুলোতে হচ্ছে, বা হাইপারটেনশনের ক্ষেত্রেও সোডিয়াম চ্যানেল ব্লকার, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার এগুলো ইউজ করা হয়। তো এই সোডিয়াম চ্যানেল ব্লকার যেগুলো কমনলি ইউজ করা হয়, অ্যামিলোরাইডটা খুব কমনলি ইউজ করা হয়, এটা হচ্ছে কি এই সোডিয়াম পাম্পটাকে ব্লক করে দেয়। তো সোডিয়াম ব্লাড প্রেশারের পেশেন্টের মানে ব্লাড প্রেশারের একটা মুখ্য উপাদান হচ্ছে গিয়ে সোডিয়াম, যেটা ব্লাড ভলিউম বাড়িয়ে দেয়। তো যার ব্লাড প্রেশার হাইপারটেনসিভ পেশেন্টদের আমাদের আইডিয়া থাকে কি ব্লাড প্রেশার কমানো, তো সেক্ষেত্রে হচ্ছে ব্লাড প্রেশার কমানোর জন্য সোডিয়ামের রিঅ্যাবজর্পশনটা কমে যায়, যার কারণে রিঅ্যাবজর্পশনটা কমিয়ে দেওয়া হয় এই পাম্পটাকে ব্লক করার মাধ্যমে, এবং যাতে করে দেখা যায় যে সোডিয়ামের কনসেন্ট্রেশন বডিতে কমে যায়, হাইপোনেট্রেমিয়া হয়, যার কারণে হচ্ছে ইসিএফের অসমোলারিটি কমে যায় এবং ব্লাড প্রেশারও কমে যায়। সো এই মেকানিজমে হচ্ছে গিয়ে এই সোডিয়াম চ্যানেল ব্লকারগুলো ইউজ করে। তো এখানে আরেকটা কথা, যে এই যে ডায়াবেটিক্সগুলো যেগুলো ডেট পার্ট অফ ডিস্টাল টিউবুল বা কালেক্টিং টিউবুলে কাজ করে, এদের নাম অ্যালডোস্টেরন অ্যান্টাগনিস্ট কেন?
অ্যালডোস্টেরন অ্যান্টাগনিস্ট, এই অ্যান্টাগনিস্ট মানে হচ্ছে কি যেটা হচ্ছে এগেনস্টে কাজ করে, অর্থাৎ অ্যালডোস্টেরন অ্যান্টাগনিস্ট মানে হচ্ছে এই ড্রাগসগুলো অ্যালডোস্টেরনের এগেনস্টে কাজ করে। মানে কি, মানে হচ্ছে এই যে লেট পার্ট অফ ডিস্টাল টিউবুল বা কালেক্টিং টিউবুলে সোডিয়ামের রিঅ্যাবজর্পশন হবে এবং পটাশিয়ামের সিক্রেশন হবে, এই যে পাম্পের অ্যাক্টিভিটিটা ডিপেন্ড করে অ্যালডোস্টেরনের উপরে। সো এই ধরনের ডায়াবেটিসগুলো অ্যালডোস্টেরনকে ইনহিবিট করে, অ্যালডোস্টেরনকে তার কাজটা ঠিকমতো করতে দেয় না, এই জন্য এদের নাম হচ্ছে গিয়ে অ্যালডোস্টেরন অ্যান্টাগনিস্ট। আমরা এটাতে যাওয়ার আগে আমার মনে হয় যে আরেকটা জিনিস একটু দেখে নিই, যে এই যে অ্যালডোস্টেরনের কথা বললাম, যেহেতু যে টিউবুলার রিঅ্যাবজর্পশন বিভিন্ন জায়গায়, যে টিউবুলার যে বিভিন্ন সলিউড বা ওয়াটার বলছি আমরা রিঅ্যাবজর্পশন হচ্ছে, এগুলো হচ্ছে কি অ্যাকচুয়ালি বিভিন্ন ধরনের হরমোনের উপর ডিপেন্ড করে। এই প্রশ্নটা বিভিন্নভাবে জিজ্ঞেস করা হয় যে নেম দ্য হরমোনস দ্যাট অ্যাক্টস অন কিডনি। একটা প্রশ্ন হচ্ছে নেম দ্য হরমোনস দ্যাট আর সিনথেসাইজড ইন কিডনি, যেটা হচ্ছে রেনিন, এরাইথ্রোপয়েটিন। তারপর হচ্ছে একটা হরমোন অ্যাক্টিভেশন হয়, যেমন হচ্ছে গিয়ে 125 ডাইহাইড্রোক্সিকোলেক্যালসিফেরল বা ক্যালসিট্রাল, যেটা হচ্ছে ভিটামিন ডির অ্যাক্টিভেটেড ফর্ম। আর আরেকটা প্রশ্ন করা হয় নেম দ্য হরমোনস দ্যাট অ্যাক্টস অন কিডনি, মানে এই হরমোনগুলো কিডনি থেকে আসে না কিন্তু কিডনির উপরে এরা কাজ করে। তো এর মধ্যে এই হরমোনগুলোর নামগুলো চলে আসবে, কারণ আমরা দেখতে পাচ্ছি এই প্রত্যেকটা হরমোন রেনাল টিউবুলের বিভিন্ন জায়গায় রিঅ্যাবজর্পশনটাকে তারা ইনফ্লুয়েন্স করছে। তো আমরা একটু দেখে নিই যে এটা একটু আগে বললাম যে অ্যালডোস্টেরন এটা কোথায় কাজ করবে, কালেক্টিং টিউবুল এবং কালেক্টিং ডাক্টের উপরে। এখানে এসে কী করে, সোডিয়াম ক্লোরাইড এবং ওয়াটার রিঅ্যাবজর্পশন বাড়ায়, পটাশিয়ামের সিক্রেশন করে, যেটা আমরা একটু আগে বললাম। এই যে এই কাজটা করে, সোডিয়াম ক্লোরাইডের রিঅ্যাবজর্পশন বাড়ায় এবং পটাশিয়ামের সিক্রেশন বাড়ায়। তো এই কাজটা সম্পূর্ণভাবে অ্যালডোস্টেরনের উপর ডিপেন্ড করে। তো অ্যালডোস্টেরন অ্যান্টাগনিস্টগুলো অ্যালডোস্টেরনের এগেনস্টে কাজ করে, অ্যালডোস্টেরনকে ইনহিবিট করে, যার কারণে এই পাম্পগুলো ঠিকমতো কাজ করতে পারে না। আচ্ছা, তারপর হচ্ছে কি এনজিওটেনসিন 2, যেটা প্রক্সিমাল টিউবুল এবং থিক অ্যাসেন্ডিয়াল লিম্ফ অফ লুপ ওপেন রেডিস্টার টিউবুল কালেক্টিং সবগুলোতেই কাজ করে। এটাও হচ্ছে গিয়ে সোডিয়াম ক্লোরাইড এবং ওয়াটার রিঅ্যাবজর্পশন বাড়ায় এবং হাইড্রোজেন আয়নের সিক্রেশন বাড়ায়। ঠিক আছে, এছাড়া হচ্ছে এডিএইচ বা অ্যান্টিডায়োটিক হরমোন, এটা হচ্ছে ডিস্টাল টিউবুল বা কালেক্টিং টিউবুলের উপর কাজ করে। এটা হচ্ছে শুধু ওয়াটার রিঅ্যাবজর্পশনের উপর কাজ করে, ওয়াটার রিঅ্যাবজর্পশনকে বাড়ায় দেয়। এবং অ্যাট্রিয়াল নাইট্রেটিক পেপটাইড, এটাও ডিস্টাল টিউবুল এবং কালেক্টিং টিউবুল এবং ডাক্টের উপর কাজ করে। এটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের রিঅ্যাবজর্পশনটা কমায় দেয়। তারপর হচ্ছে প্যারাথাইরয়েড হরমোন, এটা প্রক্সিমাল টিউবুল, থিক অ্যাসেন্ডিং লিম্ফ অফ লুপ ওপেনলি এবং ডিস্টাল টিউবুলের উপর কাজ করে। এটা হচ্ছে গিয়ে ফসফেট রিঅ্যাবজর্পশন কমায় দেয় এবং ক্যালসিয়াম রিঅ্যাবজর্পশন বাড়ায় দেয়। তাহলে এখন আমরা আবার আমাদের আগের জায়গায় চলে যাই, যে ওয়াটার রিঅ্যাবজর্পশন। এতক্ষণ আমরা সলিউটের রিঅ্যাবজর্পশন পড়ছিলাম, এখন আমরা পড়বো আমাদের শরীরের যে একমাত্র সলভেন্ট বা ওয়াটার, এটা কীভাবে রিঅ্যাবজর্পশন হয়। তো এখানে একটা প্রশ্ন আসতে পারে, তো ওয়াটার রিঅ্যাবজর্পশন হওয়ার একটাই প্রসেস আছে, ওয়াটার সবসময় অসমোসিসের মাধ্যমে তো ট্রান্সপোর্ট হবে, সেটা আবার আলাদা করে পড়ার দরকার কি? এটা আলাদা করে পড়ার দরকার আছে, কারণ হচ্ছে ওয়াটার সবসময় অসমোসিসের মাধ্যমে ট্রান্সপোর্ট হলেও সেই ট্রান্সপোর্টটা আবার বিভিন্ন ফ্যাক্টরের মাধ্যমে ইনফ্লুয়েন্স হয়। সেটার উপর ডিপেন্ড করে আমরা ওয়াটারের এই রিঅ্যাবজর্পশনকে দুই ভাগে ভাগ করে নিয়েছি। প্রথমটা হচ্ছে অব্লিগেটরি, এটা কোন জায়গায় হবে, এটা মূলত প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলে হবে। এখানে জাস্ট সহজ কথা আর কোনো কিছু না, যে এটা হচ্ছে গিয়ে অসমোটিক ফোর্সের মাধ্যমে হবে, অর্থাৎ অসমোলাইটি ইন্টারস্টিশিয়ামের অসমোলাইটি টিউবুলার লুমেনের অসমোলাইটি থেকে বেশি থাকবে, এই কারণে ওয়াটার অসমোসিসের মাধ্যমে লুমেন থেকে ইন্টারস্টিশিয়ামে যাবে। এটাই হচ্ছে গিয়ে অব্লিগেটরি ওয়াটার রিঅ্যাবজর্পশন। এটা কোনো কিছুর উপর ডিপেন্ড করছে না, জাস্ট অসমোলাইটির উপর ডিপেন্ড করছে, কোনো হরমোন বা অন্য কোনো কিছুর উপর এটা ডিপেন্ড করে না, শুধু অসমোটিক ফোর্সের উপর এটা ডিপেন্ড করে। তো এই যে ওয়াটার টিউবুলার লুমেন থেকে ইন্টারস্টিশিয়াল স্পেসে যাবে, সে টিউবুলার সেলের একদম থ্রো চলে যেতে পারে, যেটা যদি যায় তাহলে এটার নাম হচ্ছে ট্রান্সসেলুলার রুট, অথবা দুটো সেলের মাঝখান দিয়ে যেতে পারে, যেটা হচ্ছে প্যারাসেলুলার রুট। এই যে ছবিটা আগে দেখেছিলাম, সেলের মধ্যে দিয়ে গেলে সেটা হচ্ছে ট্রান্সসেলুলার রুট, আর সেলের মাঝখান দিয়ে গেলে সেটা হচ্ছে প্যারাসেলুলার রুট। এটা হচ্ছে ট্রান্সসেলুলার রুট এবং এটা হচ্ছে প্যারাসেলুলার রুট। দুটোতেই হচ্ছে সে কিসের মাধ্যমে ট্রান্সপোর্ট হচ্ছে, শুধুমাত্র অসমোটিক ফোর্সের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, কারণ ইন্টারস্টিশিয়াম অসমোলাইটি বেশি লুমেনের অসমোলাইটির তুলনায়, এই জন্য হচ্ছে সে লুমেন থেকে ইন্টারস্টিশিয়ামে চলে যাচ্ছে। আরেক ধরনের ওয়াটার রিঅ্যাবজর্পশন হয়, এখানেও অ্যাকচুয়ালি ওয়াটার
অসমোসিসের মাধ্যমেই ট্রান্সপোর্ট হবে, কিন্তু অসমোসিস হবে কি হবে না সেটা শুধু অসমোটিক ফোর্সের উপর ডিপেন্ড করবে না, এটা একটা হরমোনের উপর ডিপেন্ড করবে, যেটা আমরা একটু আগে দেখলাম ওই ছকটাতে, অ্যান্টি ডায়ুরেটিক হরমোন। এই হরমোনটার নামই হচ্ছে অ্যান্টি ডায়ুরেটিক হরমোন, অর্থাৎ সে ডায়ুরেসিসের এগেনস্টে কাজ করবে। ডায়ুরেসিস মানে কি, এক্সেস ওয়াটার ইউরিন দিয়ে বের হয়ে যাওয়া। তাহলে ডায়ুরেসিস করতে দিচ্ছে না মানে কি, উল্টো কাজটা করবে, অর্থাৎ ওয়াটারকে ইউরিনের মাধ্যমে এক্সক্রিশনে না করে সে হচ্ছে উল্টো ওয়াটারকে ব্লাডের মধ্যে রিঅ্যাবজর্পশন করে ফেলবে। সো এই যে ডিস্টাল কলমেন্টেড টিউবুল এবং কালেক্টিং টিউবুল, এই জায়গায় ওয়াটারের যে রিঅ্যাবজর্পশনটা সেটা ডিপেন্ড করবে এই এডিএইচ এর উপরে। তো এডিএইচ এর মেকানিজমটা, যদি এডিএইচ থাকে তাহলে এই জায়গায় ওয়াটারের রিঅ্যাবজর্পশন হবে, আর যদি না থাকে তাহলে রিঅ্যাবজর্পশন হবে না। কারণ এই জায়গায় ওয়াটারের যে ট্রান্সপোর্ট হয় সেটার জন্য কিছু ওয়াটার চ্যানেল থাকে যেটার মাধ্যমে ওয়াটার ট্রান্সপোর্ট হয়ে থাকে। আমরা এটা আগে আমাদের জেনারেল ফিজিওলজি সেল চ্যাপ্টারে পড়েছি যে ওয়াটার যেহেতু লিপিড সলিউবল না, তাই ওয়াটার নর্মালি পাস করতে পারে না। তার পাস করার জন্য কিছু ক্যারিয়ার প্রোটিন বা ক্যারিয়ার প্রোটিন এখানে দরকার নেই, এখানে হচ্ছে কিছু আয়ন চ্যানেল লাগে বা ওয়াটার চ্যানেলের দরকার, যেগুলো হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের সেল মেমব্রেনের যে ইন্টিগ্রাল প্রোটিন আছে সেগুলোরই একটি রূপান্তরিত রূপ বা ফর্ম বলা যেতে পারে। সো এই ওয়াটার চ্যানেলগুলা ডিস্টাল কলমেন্টেড টিউবুলে এবং কালেক্টিং টিউবুলে তখনই ওয়াটার চ্যানেলগুলা কাজ করে বা কাজ করার ক্ষমতা পায় যদি এডিএইচ থাকে, আর যদি না থাকে তাহলে এই ওয়াটার চ্যানেলগুলোও থাকবে না এবং ওয়াটারের অসমোসিস বা ট্রান্সপোর্টও হবে না। তো এখানে এডিএইচের মেকানিজমটা দেখানো হয়েছে, যে আমি এখানে ছবি থেকেই দেখায় ফেলি তাহলে আমাদের জন্য সুবিধা হবে। যে এই এডিএইচটা মূলত কাজ করে কোথায়, এখানে হচ্ছে লুমেনটাকে বাম দিকে দেখানো হচ্ছে এবং হচ্ছে ইন্টারস্টিশিয়ামকে ডান দিকে দেখানো হচ্ছে। সো এডিএসটা কাজ করে অ্যাকচুয়ালি হচ্ছে বেসোল্যাটারাল পার্টে বা বেসাল মেমব্রেনে। সো এডিএসটা এখানে কি করে, এডিএইচের জন্য এখানে একটা রিসেপ্টর থাকে ডিস্টাল কলমেন্টেড টিউবুল এবং কালেক্টিং টিউবুলে, এটাকে বলে V2 রিসেপ্টর। সেই রিসেপ্টরের সাথে যখন বাইন্ড করে তখন হচ্ছে কি অ্যাডেনাস সাইক্লেস বলে একটা এনজাইম আছে, সেটা অ্যাক্টিভেশন হয়, সেটা কি একটা সেকেন্ড মেসেঞ্জার ফর্মেশন করে, অর্থাৎ এডিএইচ ছিল ফার্স্ট মেসেঞ্জার, তারপরে এই এডিএইচের মেসেজটাকে ক্যারি করার জন্য ভিতরে আরেকটা মেসেঞ্জার তৈরি হবে, এটা হচ্ছে সেকেন্ড মেসেঞ্জার, যেটার নাম হচ্ছে সাইক্লিক অ্যাডেনোসিন মনোফসফেট বা CAMP। সেই সেকেন্ড মেসেঞ্জারটা এরপরে আর একটা এনজাইমকে অ্যাক্টিভেশন করে যেটার নাম হচ্ছে প্রোটিন কাইনেস A। এটা তখন হচ্ছে কিছু ওয়াটার চ্যানেল তৈরি করে যেটার নাম হচ্ছে অ্যাকুয়াপোরিন, এবং এই অ্যাকুয়াপোরিন 2 চ্যানেলটাকে হচ্ছে সেলের ভিতর থেকে লুমিনাল প্লাটে ট্রান্সলোকেট করে, মানে এখান থেকে সেইগুলাকে হচ্ছে লুমিনাল পার্টে নিয়ে যায়। এই অ্যাকুয়াপোরিনগুলো কি একটা চ্যানেল প্রোটিন, মানে ওয়াটার চ্যানেল হিসেবে কাজ করে। যেহেতু ওয়াটার লিপিড সলিউবল না, স্বাভাবিকভাবে সে সেল দিয়ে পাস করতে পারে না, মানে সেল মেমব্রেন দিয়ে পাস করতে পারে না, তাই আমরা এই ওয়াটার চ্যানেলগুলো তৈরি করে হচ্ছে তার জন্য রাস্তা বানিয়ে দিলাম, যেটার মাধ্যমে তখন ওয়াটার হচ্ছে ইজিলি তোমার হচ্ছে গিয়ে লুমেন থেকে সেলের ভিতরে এসে ঢুকে যেতে পারবে, অর্থাৎ রিঅ্যাবজর্পশন হবে। তো এই পুরো প্রক্রিয়াটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এডিএইচ এর উপর ডিপেন্ডেন্ট। যদি এডিএইচ না থাকে তাহলে পরবর্তী কোনো স্টেপসই কিন্তু আর হবে না। সো এই জায়গায় ডিস্টাল কলমেন্টেড টিউবুল এবং কালেক্টিং টিউবুলে ওয়াটারের রিঅ্যাবজর্পশনটা এডিএইচ এর উপর ডিপেন্ড করছে। সো এই কারণে এই রিঅ্যাবজর্পশনটাকে বলা হচ্ছে ফ্যাকাল্টেটিভ রিঅ্যাবজর্পশন। এবং ডিসেন্ডিং লিম্ব অফ লুপ অফ ভ্যানলিতে ওয়াটারের রিঅ্যাবজর্পশন হবে হচ্ছে ওয়াটারের ডিফিউশন বা অসমোসিসের মাধ্যমে। এবং এই ছকটাতে দেখানো হয়েছে যে কোন জায়গায় ওয়াটার রিঅ্যাবজর্পশন কতটুকু হয় পার্সেন্টেজ আকারে। এখানে আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে বেশি রিঅ্যাবজর্পশন কিন্তু হয়ে যায় প্রক্সিমাল কলমেন্টেড টিউবুলে, যেখানে হচ্ছে অব্লিগেটরি ওয়াটার রিঅ্যাবজর্পশন হয়, অর্থাৎ এই রিঅ্যাবজর্পশনটা শুধুমাত্র অসমোটিক ফোর্সের উপরে ডিপেন্ড করে। ডিসেন্ডিং লিম্ব অফ লুপ অফ ভ্যানলিতেও অসমোসিসের মাধ্যমে হয়, এখানে 15% হয়। অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপ অফ ভ্যানলির যে সেল মেমব্রেনটা আছে এখানে কোনো ওয়াটার চ্যানেল থাকে না এবং ওয়াটারের প্রতি টিউবুলটা হচ্ছে কি পুরোই ইমপারমিয়েবল, এই জন্য এখানে কোনো ওয়াটার রিঅ্যাবজর্পশন হয় না। এবং ডিস্টাল কলমেন্টেড টিউবুল এবং কালেক্টিং টিউবুলে বাদ বাকি যে অংশটা আছে সেটা হচ্ছে রিঅ্যাবজর্পশন হয়। এই রিঅ্যাবজর্পশনটা তোমার ডিপেন্ড করবে এডিএইচ এর উপর। যদি এডিএইচ থাকে তাহলে এখানে রিঅ্যাবজর্পশনটা হবে, যদি না থাকে রিঅ্যাবজর্পশন হবে না।
এখন কোন সময় এডিএস থাকবে আর কোন সময় এডিএস থাকবে না, কোন সময় ডিঅ্যাবজর্পশন হবে আর কোন সময় হবে না, সেটা ডিপেন্ড করবে আমাদের বডির অবস্থার উপর। যদি কোনো কারণে দেখা যায় আমাদের বডিতে অলরেডি অনেক বেশি পানি চলে আসছে কোনো কারণে, অর্থাৎ আমার বডিতে আর পানির দরকার নেই, পানিকে ধরে রাখার দরকার নেই, সেক্ষেত্রে আমার এডিএইচের তো এখানে প্রয়োজন নেই। সো এডিএইচ এখানে আসবে না, এডিএইচ কাজ করবে না। এডিএইচটা আসে মূলত আমাদের হাইপোথ্যালামাসে সিনথেসিস হয় এবং পোস্টেরিয়র পিটুইটারি থেকে রিলিজ হয়, এটাকে একটা নিউরো হরমোন বলে। সো যদি কোনো কারণে কারো শরীরে পানি অলরেডি বেশি থাকে, তার মানে কি আমাদের পানি বেশি মানে কি সলিউটের তুলনায় সলভেন্ট বেশি, মানে অসমোলাইটি বডির যে ইসিএফ সেটা অসমোলাইটি তখন কমে যাবে। এবং অসমোলাইটি যদি কম থাকে তাহলে হাইপোথ্যালামাসের যে সেল থেকে এডিএইচ সিনথেসিস হওয়ার কথা সেই সেলগুলো স্টিমুলেটেড হয় না, যার কারণে এডিএইচও রিলিজ হয় না, যার কারণে এই যে ওয়াটারের যে রিঅ্যাবজর্পশন অর্থাৎ 5% আর 14.7%, মানে টোটাল 19.7% যে ওয়াটারের ডিঅ্যাবজর্পশনটা এইটা তখন আর হবে না। এই পরিমাণ পানি এক্সেস ওয়াটার তখন ইউরিন দিয়ে বের হয়ে চলে যাবে, অর্থাৎ বডিতে যে এক্সেস ওয়াটার চলে এসেছিল সেটাকে কমায়া আবার অসমোলাইটি থেকে স্বাভাবিকে নিয়ে যাওয়া হবে, মানে যেটাকে আমরা হোমিওস্ট্যাসিস বলি। আর যদি কোনো কারণে দেখা গেল যে কোনো পেশেন্টে কারো অনেক বেশি ভমিটিং হয়েছে, ডায়রিয়া হয়েছে, ডিহাইড্রেটেড হয়ে গেছে, অর্থাৎ শরীরে অলরেডি পানির পরিমাণ কমে গেছে, সেক্ষেত্রে আমাদের আইডিয়াটা থাকবে কি যে পানিকে শরীরের ভিতরে বেশি বেশি ধরে রাখা। পানি কমে গেছে মানে কি শরীরে সলভেন্টের পরিমাণ সলিউটের তুলনায় কমে গেলে সলিউটের কনসেন্ট্রেশন বেড়ে যাবে, অসমোলাইটি বেড়ে যাবে, সেক্ষেত্রে দেখা যাবে হাইপোথ্যালামাসের যে সেলগুলো থেকে হচ্ছে গিয়ে যে সুপ্রাঅপটিক নিউক্লিয়াস যেখানে কিনা এডিএইচের সিনথেসিস হয় এগুলো স্ট্রংলি স্টিমুলেটেড হয় এবং বেশি বেশি এডিএইচ রিলিজ হয়, এবং তখন দেখা যায় যে এই জায়গায় ওয়াটার রিঅ্যাবজর্পশনটা হয়, যার কারণে হচ্ছে গিয়ে তোমার হচ্ছে কি ওয়াটার রিঅ্যাবজর্পশনটা হয় এবং এটা কনসেন্ট্রেটেড ইউরিন পাস করে, মানে হচ্ছে পানির পরিমাণ মাত্র 0.3% পানি শরীর থেকে বের হয়। এটা আমরা অলরেডি পড়ে ফেলেছি। এখন আমাদের রিঅ্যাবজর্পশনের মেকানিজম মোটামুটি সবই শেষ। এখন আমরা কিছু ডেফিনেশন পড়বো যেটা এটার সাথে রিলেটেড। যেমন হচ্ছে কি একটা টার্ম আছে প্লাজমা লোড। প্লাজমা লোড মানে বুঝতেই পারছি এটা প্লাজমার সাথে রিলেটেড। মানে কি এটা হচ্ছে কি আমাদের কিডনিতে আমরা জানি কিডনির কাজ কি আমাদের ব্লাডকে ফিল্টার করা এবং হচ্ছে গিয়ে ফিল্টার করার পরে যেই সাবস্টেন্সগুলো আমাদের বডির জন্য প্রয়োজন নেই অর্থাৎ বর্জ্য পদার্থ সেগুলোকে ইউরিনের মাধ্যমে এক্সক্রেশন করে দেয়া। তো এই যে ব্লাডের ফিল্টার হয়, ব্লাডের যে সলিড পোর্শন বা সেলগুলো সেগুলো কিন্তু ফিল্টার হয় না, ফিল্টার হয় শুধু ওয়াটারি পোর্শনটা অর্থাৎ প্লাজমাটা। সো এই প্লাজমার মধ্যে একটা সাবস্টেন্সের যতটুকু পরিমাণ পার মিনিটে কিডনি দিয়ে বের হয়ে চলে যাচ্ছে এটাই হচ্ছে কি ওই সাবস্টেন্সের প্লাজমা লোড। তাহলে এটাকে আমরা ক্যালকুলেট করতে পারি কিভাবে, আমরা যদি জানি যে রেনাল প্লাজমা ফ্লোটা পার মিনিটে কতটুকু প্লাজমা হচ্ছে গ্লোমেরুলার ক্যাপিলারি দিয়ে ফ্লো করতেছে এবং যেই সাবস্টেন্সের আমরা প্লাজমা লোডটা বের করতে চাচ্ছি সেটার প্লাজমাতে এটার কনসেন্ট্রেশন যদি জেনে ফেলি তাহলে হচ্ছে গিয়ে পার মিনিটে কিডনি থেকে মানে কিডনিতে যে প্লাজমাটা ফ্লো হচ্ছে সেটা থেকে কতটুকু পরিমাণে সাবস্টেন্সটা বের হয়ে চলে যাচ্ছে এটা আমরা ইজিলি ক্যালকুলেট করে ফেলতে পারবো। সো আমরা নর্মালি এটা কাউন্ট করে দেখা গেছে যে পার মিনিটে কিডনি দিয়ে 650 মিলিলিটার করে প্লাজমা ফ্লো করে। এখন সাপোজ আমরা প্লাজমা লোড অফ গ্লুকোজ বের করব, তো গ্লুকোজের প্লাজমা কনসেন্ট্রেশন হচ্ছে 1 মিলিগ্রাম পার ml হবে, আসলে এখানে একটা ভুল হয়েছে, 1 মিলিগ্রাম পার ml হবে, এখানে মিনিট চলে এসেছে। সো 1 মিলিগ্রাম পার ml এবং হচ্ছে গিয়ে প্লাজমা ফ্লো হচ্ছে 650 ml পার মিনিট, তাহলে ml কাটা চলে যাচ্ছে, তাহলে প্লাজমা লোড অফ গ্লুকোজ কি 650 মিলিগ্রাম পার মিনিট, অর্থাৎ পার মিনিটে কিডনি দিয়ে যে প্লাজমা ফ্লো হচ্ছে সেটা থেকে হচ্ছে 650 মিলিগ্রাম করে হচ্ছে গিয়ে গ্লুকোজ ক্লিয়ার হয়ে যাচ্ছে, মানে ফিল্টার হয়ে যাচ্ছে। তো ফিল্টার হয়ে যাওয়ার পরে সেটা আবার সমস্ত গ্লুকোজে আবার রিঅ্যাবজর্পশন হয়ে চলে আসবে, ব্লাডে ফেরত চলে আসবে, সেটা আলাদা কথা। কিন্তু এখানে আমরা জাস্ট জানতে চাচ্ছি যে ফিল্টার কতটুকু হচ্ছে, এটাই হচ্ছে গিয়ে প্লাজমা লোড। এখন আমরা একটা টার্মে আসি, সেটার নাম হচ্ছে টিবিউলার লোড। এটা কি, এটা হচ্ছে গিয়ে যে দ্য ফ্র্যাকশন অফ প্লাজমা লোড দ্যাট ফিল্টার্স ইনটু গ্লোমেরুলাস ইন ইচ মিনিট ইজ কল্ড টিবিউলার লোড বা ফিল্টার লোড। প্লাজমা লোড মানে কি ছিল, প্লাজমা থেকে একটা সাবস্টেন্স পার মিনিটে কতটুকু সম্পূর্ণ বের হয়ে চলে যাচ্ছে, এটা ছিল প্লাজমা লোড। আর প্লাজমা থেকে বের হয়ে চলে যাচ্ছে মানে কি গ্লোমেরুলার ক্যাপিলারি থেকে ফিল্টার হয়ে এখন এটা গ্লোমেরুলাস থেকে কোথায় চলে আসতেছে টিবিউলে, এই টিবিউলের মধ্যে কতটুকু আসতেছে এটাই হচ্ছে এটা টিবিউলার লোড।
প্লাজমার সাপেক্ষে বললে এটা প্লাজমা লোড, আর টিবিউলের মধ্যে কতটুকু আসছে টিবিউলের সাপেক্ষে বললে এটা হচ্ছে টিবিউলার লোড। তাহলে যদি আমরা এটা বের করতে চাই আমাদের কী করতে হবে? আগে আমরা দেখেছিলাম প্লাজমা ফ্লোটা প্রয়োজন ছিল, কারণ যেহেতু আমরা প্লাজমা লোড ক্যালকুলেট করতে চাচ্ছি। এখন আমরা জানতে চাচ্ছি ফিল্টার হয়ে কতটুকু টিবিউলের মধ্যে আসতেছে। তাই এখন আমাদের প্রয়োজন কি গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট, যেটা হচ্ছে 125 ml/min, এবং যে সাবস্টেন্সটার আমরা টিবিউলার লোড বের করতে চাচ্ছি তার প্লাজমাতে এটার কনসেন্ট্রেশন। যেমন আমরা আবার হচ্ছে কি এখানে ভুল হয়েছে, সবগুলোতে মিনিট চলে এসেছে, এখানে হচ্ছে মিনিট হবে না। প্লাজমাতে গ্লুকোজের কনসেন্ট্রেশন হচ্ছে mg/ml, অর্থাৎ প্রত্যেক ml প্লাজমাতে 1 মিলিগ্রাম করে গ্লুকোজ থাকে। তাহলে হচ্ছে গিয়ে টিবিউলার লোড কত হচ্ছে? টিবিউলার লোড হচ্ছে গিয়ে টিবিউলার লোড হবে হচ্ছে 125 মিলিগ্রাম/মিনিট, মানে পার মিনিটে 125 মিলিগ্রাম করে গ্লুকোজ ফিল্টার হয়ে হয়ে গ্লোমেরুলার ক্যাপিলারি থেকে রেনাল টিবিউলের মধ্যে আসছে। এখন আরেকটা টার্ম হচ্ছে যে টিবিউলার ট্রান্সপোর্ট ম্যাক্সিমাম। তো এটা কি? এটা হচ্ছে যেই সাবস্টেন্সগুলো আমরা দেখেছি যে অ্যাক্টিভলি ট্রান্সপোর্ট হয়, অর্থাৎ ট্রান্সপোর্ট তো দুটোই হতে পারে, একটা রিঅ্যাবজর্পশনও হতে পারে, সিক্রেশনও হতে পারে। তো যেটাই হোক না কেন অ্যাক্টিভ ট্রান্সপোর্টের জন্য আমাদের একটা অপরিহার্য অংশ কি ক্যারিয়ার প্রোটিন, যেটা প্যাসিভ ট্রান্সপোর্টের জন্য প্রয়োজন নেই। সো যেহেতু অ্যাক্টিভ ট্রান্সপোর্টের জন্য ক্যারিয়ার প্রোটিনের প্রয়োজন, সো আমরা বুঝতে পারছি যে অ্যাক্টিভ ট্রান্সপোর্টটা ক্যারিয়ার প্রোটিনের উপর ডিপেন্ড করে। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত আমার ক্যারিয়ার প্রোটিন ফ্রি থাকবে, ক্যারিয়ার প্রোটিন সলিউটের সাথে বাইন্ড করতে পারবে, ততক্ষণ পর্যন্তই হচ্ছে গিয়ে আমার সাবস্টেন্সটা অ্যাক্টিভলি ট্রান্সপোর্ট হবে, সেটা ডিঅ্যাবজর্পশনই হোক অথবা সিক্রেশনই হোক। যখন কিনা আমার ক্যারিয়ার প্রোটিন সবগুলা স্যাচুরেটেড হয়ে যাবে, অর্থাৎ সবগুলা ক্যারিয়ার প্রোটিনই হচ্ছে সলিউটের সাথে লেগে গেছে। আমার বাসে মনে করো যে 20টা সিট আছে, কিন্তু যাত্রী যদি 20 জন যদি যাত্রী থাকে তাহলে কোনো সমস্যা নেই, তারা ট্রান্সপোর্ট হয়ে চলে যাবে। কিন্তু যদি এখন যাত্রী চলে আসে 30 জন, তাহলে যে অতিরিক্ত 10 জন যাত্রী থেকে যাবে তারা কিন্তু আর বাসে উঠতে পারবে না, তাদের ট্রান্সপোর্ট হবে না, তাদেরকে বের হয়ে চলে যেতে হবে। সো এখানেও জাস্ট সেম, যদি ক্যারিয়ার প্রোটিন আমার স্যাচুরেটেড হয়ে যায়, ফিল আপ হয়ে যায়, তাহলে এই অতিরিক্ত পরিমাণ সলিউটটা আর ট্রান্সপোর্ট হবে না, সেটা তখন হচ্ছে গিয়ে তোমার ইউরিন দিয়ে বের হয়ে চলে যাবে, এটা রিঅ্যাবজর্পশন হবে না। এটাকেই বলা হয় টিবিউলার ট্রান্সপোর্ট ম্যাক্সিমাম বা টিএম ভ্যালু। তো টিএম ভ্যালুর সিগনিফিক্যান্স এটাই যে টিএম ভ্যালু যদি টিবিউলার লোডের চেয়ে বেশি হয়, টিবিউলার লোডের চেয়ে বেশি মানে কি, মানে যতটুকু সাবস্টেন্সটা তোমার হচ্ছে টিবিউলের মধ্যে ফিল্টার হয়ে আসছে তার থেকে আমার টিএম ভ্যালুটা বেশি। টিএম ভ্যালু বেশি মানে কি, মানে ক্যারিয়ার প্রোটিন আমার এখনও সবগুলা ফিল আপ হয় না, সবগুলা স্যাচুরেটেড হয় নাই, বাসে আমার এখনও সিট খালি আছে। তাহলে সাবস্টেন্সটা কী হবে? পুরোপুরি রিঅ্যাবজর্পশন হয়ে যাবে, ব্লাডে ফেরত চলে যাবে, মানে সাবস্টেন্সগুলো ট্রান্সপোর্ট হয়ে চলে যাবে, যেহেতু বাসের সিট খালি আছে, তাই সাবস্টেন্সটা আর ইউরিনে অ্যাপিয়ার করবে না। কিন্তু যদি টিএম ভ্যালুর তুলনায় টিবিউলার লোড বেড়ে যায়, অর্থাৎ যাত্রী বেশি সিট কম, তাহলে কী হবে? তাহলে হচ্ছে কি অতিরিক্ত যে সাবস্টেন্সগুলো সেগুলো ট্রান্সপোর্ট হতে পারবে না, এরা ইউরিন দিয়ে বের হয়ে চলে যাবে। তো এটা এক একটা সাবস্টেন্সের জন্য এক এক রকম। যেমন গ্লুকোজের জন্য এটা হচ্ছে গিয়ে 375 মিলিগ্রাম/মিনিট, অর্থাৎ কোনো কারণে যদি গ্লুকোজের টিবিউলার লোড, টিবিউলের মধ্যে গ্লুকোজের কনসেন্ট্রেশন কোনো কারণে 375 মিলিগ্রাম/মিনিটকে ক্রস করে যায়, তাহলে এই অতিরিক্ত গ্লুকোজটা হচ্ছে গিয়ে আর রিঅ্যাবজর্পশন হতে পারবে না, এটা হচ্ছে গিয়ে ইউরিন দিয়ে বাইরে বের হয়ে চলে যাবে। যেটা কোথায় হতে পারে? যদি কারো ডায়াবেটিস থাকে, কারণ হচ্ছে ডায়াবেটিক পেশেন্টের ইনসুলিন থাকে না বা ইনসুলিন থাকলেও কাজ করতে পারে না, যার কারণে তাদের ব্লাডে গ্লুকোজটা মেটাবলাইজ হয় না, অর্থাৎ ব্লাডের ভিতরে বা সেলের ভিতরে গ্লুকোজটা ঢুকতে পারে না, যার কারণে ব্লাডে গ্লুকোজের কনসেন্ট্রেশন অনেক বেশি হয়ে যায়। এবং গ্লুকোজ ব্লাডটাই যেহেতু আমার গ্লোমেরুলাস দিয়ে ফিল্টার হয়, তো বেশি যদি ব্লাডে গ্লুকোজ থাকে তাহলে বেশি পরিমাণ গ্লুকোজ হচ্ছে কি ব্লাডের সাথে সাথে ফিল্টার হয়ে টিবিউলে আসবে, এবং সেটা দেখা যেতে পারে যে এই গ্লুকোজের যে টিবিউলার লোডটাকে ক্রস করে যেতে পারে। তখন দেখা যাবে গ্লুকোজ ট্রান্সপোর্টের জন্য আমরা যে একটু আগে পড়লাম যে সোডিয়াম গ্লুকোজ কো ট্রান্সপোর্টার, এই ক্যারিয়ার প্রোটিনটা স্যাচুরেটেড হয়ে গেছে, যার কারণে এই অতিরিক্ত গ্লুকোজটা তখন ইউরিনে অ্যাপিয়ার করা শুরু করবে, যেটাকে বলা গ্লাইকোসিউরিয়া। এবং লাস্ট যেটা, সেটা হচ্ছে রেনাল থ্রেশহোল্ড। এটা হচ্ছে কি একটা সাবস্টেন্সের প্লাজমা কনসেন্ট্রেশন, যেই প্লাজমা কনসেন্ট্রেশন পর্যন্ত একটা সাবস্টেন্স যদি থাকে বা এটার থেকে যদি তার প্লাজমাতে তার কনসেন্ট্রেশন কম থাকে, তাহলে এই সাবস্টেন্সটা ইউরিনে অ্যাপিয়ার করবে না। আর যদি এর থেকে বেশি হয়ে যায় তাহলে সাবস্টেন্সটা ইউরিনে অ্যাপিয়ার করবে। অর্থাৎ কি
আমরা যদি গ্লুকোজের এক্সাম্পল দিয়ে বুঝাই, তো গ্লুকোজের রেনাল সোর্স হচ্ছে 180 মিলিগ্রাম পার ডেসিলিটার, অর্থাৎ এটা হচ্ছে একটা মানুষের স্বাভাবিক গ্লুকোজের কনসেন্ট্রেশন ব্লাডে। তো এইটুকু পরিমাণ যতক্ষণ গ্লুকোজ থাকবে ব্লাডে, ততক্ষণ হচ্ছে গিয়ে গ্লুকোজের যে টিবিউলার লোড সেটা কখনোই 375 মিলিগ্রাম পার ডেসিলিটারকে ক্রস করবে না, যার কারণে গ্লুকোজ কখনো ইউরিনে অ্যাপিয়ার করবে না। কিন্তু যাদের ডায়াবেটিস আছে তাদের দেখা যায় যে গ্লুকোজের কনসেন্ট্রেশন ব্লাডে 180 মিলিগ্রাম পার ডেসিলিটার চাইতে অনেক বেশি থাকে। তো যার কারণে গ্লুকোজের যে টিবিউলার লোড সেটা 375 মিলিগ্রাম পার ডেসিলিটারকে ক্রস করে যায়, মিলিগ্রাম পার মিনিটকে ক্রস করে যায়, যার কারণে তখন দেখা যায় গ্লুকোজ ইউরিনে অ্যাপিয়ার করা শুরু করে। সো দ্যাটস অল ফর নাও, থ্যাংক ইউ।